দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাঠে ময়দানে ঘুরে যারা খেলার খবর তুলে আনেন পাঠক বা দর্শকদের জন্য আজ তাদের দিন। আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। কলকাতা তথা বাংলার ক্রীড়া সাংবাদিকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আমি রূপসা শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। ইরাককে উড়িয়ে জয় ভারতের মেয়েদের, বড় জয় ভবানীপুরের। খুশি ভবানীপুর কোচ, রক্ষণের ভুলেই হার মানছেন খিদিরপুর কোচ। হ্যাটট্রিক করে খুশি বিদ্যাসাগর। ড্র ডায়মন্ড হারবার ও শ্রীভূমির, জিতল ইউনাইটেড কলকাতা ওয়ারি এসি। লাল হলুদের সাংবাদিক সম্মেলন, ফুটবল আঁকড়ে স্বপ্ন দেখছেন সোহেল। চলে আসি বিস্তারিত খবরে। লাগাতার জিতেই চলেছে ভারতের মেয়েরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে থাইল্যান্ডে বুধবার ইরাককে 5-0 গোলে হারালো তারা। ভারতের হয়ে সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণ, কার্তিকা আঙ্গামুথু, নির্মলা দেবী ও রতনবালা দেবী গোল করেন। এই জয়ের ফলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে তাদের অবস্থান আরো মজবুত করলো ভারত। প্রিমিয়ারে বড় জয় পেল এসপি ভবানীপুর ক্লাব। বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে তারা 5-0 গোলে হারালো খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। ভবানীপুরের হয়ে বিদ্যাসাগর সিং হ্যাটট্রিক করেন। বাকি দুটি গোল দীপ সাহা ও সনাথান মিতেইয়ের। দুই দল, ভবানীপুর ক্লাব বনাম খিদিরপুর। খেলা শুরু হয়ে গেল। এখানে জোজো শট করেছিল কিন্তু অফ টার্গেট। দেখুন সেই গোলটি অ্যাসিস্ট করলো সর্দার, গোল করলো বিদ্যাসাগর সিং। চমৎকার শট ছিল কিন্তু এখানে সুযোগ সন্ধানী বিদ্যাসাগরের প্রথম গোল। এবারে গোলটি দেখুন বিদ্যাসাগর সিং এর দূর থেকে শট। দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিং এর দূর থেকে শট এবং অনবদ্য গোল, গোলরক্ষককে নড়ার সুযোগ দেয়নি। 3 নাম্বার গোল আসতে পারত কিন্তু কেভিনের। দীপ সাহার দিনের সেরা গোল, অনবদ্য, অসাধারণ, একেবারে উদ্ধত যৌবনের ব্যক্তিত্বময় চেতনার প্রকাশ ঘটিয়ে দিয়েছে এই দীপ সাহা। এবারে বিদ্যাসাগর সিং শট এবং গোল, সঙ্গে সঙ্গে হ্যাটট্রিক হয়ে গেল। হ্যাটট্রিক সম্পন্ন করলো বিদ্যাসাগর। 4-0 গোলে এগিয়ে গেল। গোল নাম্বার 5 মিতের, চমৎকার জায়গায় বল দিয়েছিল এবং মিতেই কিন্তু গোল করতে ভুল করেনি। 5-0 গোলে এগিয়ে গেল ভবানীপুর। আজকের খেলার ফলাফল ভবানীপুর 5, খিদিরপুর 0। দল জিতেছে বড় ব্যবধানে, স্বভাবতই খুশি ভবানীপুর কোচ ও সহকারী কোচ। অন্যদিকে রক্ষণের ভুলেই হার মানছেন খিদিরপুর কোচ। কি জানালেন তারা, দেখে নেব। বড় ব্যবধানে জয় খিদিরপুরের বিরুদ্ধে। প্রথমেই জয়টা নিয়ে কি বলবেন? প্রথমত বিদ্যাসাগর হ্যাটট্রিক। ওইটা হচ্ছে ভালো জয় হচ্ছে তো, বিকজ আমরা তো ফার্স্ট ম্যাচ যখন খেলেছি আমরা 1-1 ড্র করলাম। পথে এই ম্যাচটা ছেলেগুলো ভালো করে রেসপন্স করেছে, আমরা জিতেছি, সো এটা ভালো। কোচ, কোথাও না কোথাও কি আজকের কি মনে হচ্ছে ম্যাচটা আপনাদের কাছে সহজ ছিল না? সব ম্যাচই টাফ হয়, কিন্তু আপনাদের একান্ত মতামত কি 5-0 একটা বড় ব্যবধান, সহজ হয়ে গেল ম্যাচটা নাকি কঠিন ছিল? না, সব ম্যাচ আমরা ওটাকে রেসপেক্ট করি, ওরা খুবই ভালো ছিল, ওরা ওটি ফার্স্ট ম্যাচ জিতেছে। তো বস ফুটবল তো কেউ কী হবে কেউ করতে পারবে না। সো এই ম্যাচে আমাদের ফেভার আছে, আমরা খুব খুশি। সো এটা আমি এইভাবে বলতে পারি। বিদ্যাসাগরের হ্যাটট্রিক নিয়ে কী বলবেন? খুব ভালো প্লেয়ার আছে, আমি করেছি আজকে ওর জন্য আর টিমের জন্য আরও কনফিডেন্স পাবে। সো মনে হয় এই জন্য খুব ভালো। রেনসনদার কাছে যদি আসি, রেনসনদা একই প্রশ্ন প্রথমে রাখবো যে একটা বড় ব্যবধানের জয় এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত? তোমরা দলটা দীর্ঘদিন ধরে অনুশীলন একসাথে করতেই পারছো। स्पेशली मैं पर्टिकुलरली बहुत ही ज़्यादा खुश हूँ क्योंकि एज एन असिस्टेंट कोच मेरा ये पहला असाइनमेंट था एंड उसमें ये पहला 3 पॉइंट। फर्स्ट मैच में हम लोग 1 पॉइंट लेके वापस आना पड़ा,
So this 3 point is really great, and I really mean it from my heart. Especially thanks for the coach. His strategy, it was lovely, and the players had adapted it well. Thank you so much. কথা হচ্ছে যে আমাদের টিমটা আজকে যেইভাবে ফুটবলটা খেলেছে, সেকেন্ড হাফটা ফার্স্ট হাফটা তো গোল খেয়ে গেছিলাম, সেকেন্ড হাফে আমরা শুরুটা করেছিলাম ভালো, ওখানে গোলটা ইকুয়ালাইজ হলে হয়তো খেলার রংটা অন্যরকম হতে পারতো, কিন্তু আমাদের ডিফেন্স লাইন যে ভুলগুলো করেছে সেগুলোকে আমাদের শোধরাতে হবে। এরকম ভুল প্রিমিয়ার ডিভিশনে করলে মুশকিল আছে, তো এই জায়গাগুলোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের পক্ষে, টিমের পক্ষে খুব মুশকিল। আশা করছি এই ভুলগুলোকে শুধরে নিয়ে আমাদের পরের ম্যাচে ঝাঁপিয়ে পড়তে হবে। খারাপ দিন যায়, আজকে আমাদের একটা খারাপ দিন গেছিলো, তো যাই হোক ডিফেন্সকে আরও বেশি কম্প্যাক্ট হতে হবে, মিডফিল্ডারকে অনেক কম্প্যাক্ট হতে হবে। যেই সব ছোটোখাটো ভুলগুলো থেকে গোল খেয়েছি সেই ভুলগুলোকে শোধরাতে হবে। আশা করছি সামনের ম্যাচে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব এবং ছেলেদের সেইভাবে উজ্জীবিত করতে হবে। ছেলেরা এখন ডেমোলাইজ হয়ে আছে, একদিন আনসার্টেন একটা বাজে রেজাল্ট হয়ে যেতে পারে, কিন্তু রেগুলার যাতে সেটা রিটার্ন না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। থ্যাংক ইউ। এবছর প্রিমিয়ারে প্রথম হ্যাটট্রিক, খুশি ভবানীপুরের ফুটবলার বিদ্যাসাগর সিং। ম্যাচ শেষে কি জানালেন তিনি, আসুন শুনে নিই। हैट्रिक मतलब 3 गोल खिदीपुर के खिलाफ, फीलिंग्स कैसे हैं और कैसे मुमकिन हुआ? I'm very happy to score goal after a long time. So I want to enjoy the game and feel the goal. भवानीपुर में कैसे आना हुआ, मतलब वो जानने अगर शेयर करना चाहते हो तो छोटा करके। इसके पहले किस टीम में थे? Last year I played for Interkashi, but I didn't get too much game time. So that is why I want to join Bhavnipur. कलकत्ता फुटबॉल लीग को लेके आपका क्या मतलब, हैट्रिक तो हो गया और आखिर का प्लान क्या है? बहुत सारा मैच बाकी है अभी। I don't have much plan, just I want to play game by game. So I want to do it for the upcoming match. आज का मैच बहुत इजी मैच था, क्या लगता है? I think Kolkata League is the best league in Kolkata, in India. So every team is good, not easy. So that is all. इंटरकाशी में थे पहले, आप बोले, फिर भी कलकत्ता फुटबॉल लीग में भवानीपुर के होके हैट्रिक किए हो अभी। फिलहाल आगे का फ्यूचर प्लान क्या है? कलकत्ता का अगर बात किए जाए तो मोहन बगान, ईस्ट बंगाल, 3 जाइंट हैं, क्या प्लान है? I want to take Bhavanipur in the high level. मतलब आगे अच्छा परफॉर्मेंस करके और इंडिया खेलने के मतलब कुछ। Every player is dream of National team. Represent India. So for me also same. But first of all, I want to play good game and enjoy the game. Yeah, Thank you. প্রিমিয়ারে অন্য ম্যাচে বিধাননগরে প্রথম ম্যাচেই ড্র ডায়মন্ড হারবার এফসির। তারা শ্রীভূমি এফসির বিরুদ্ধে গোল শূন্য ড্র করে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ওয়ারি এসি 1-0 গোলে হারালো সাদার্ন সমিতিকে। একমাত্র গোলটি করেন রাকেশ কাপিরিয়া। নৈহাটিতে 2 ইউনাইটেডের লড়াইয়ে ইউনাইটেড কলকাতা জোসেফের গোলে 1-0 ব্যবধানে হারালো ইউনাইটেড স্পোর্টসকে। চুঁচুড়া মাঠে অ্যাসোস রেইনবো এসি 4-0 গোলে হারালো এরিয়ান ক্লাবকে। রেইনবোর পক্ষে অমরনাথ বাসকে জোড়া গোল ও সৈকত সরকার, সৌভিক ঘোষাল গোল করেন। প্রথমে দুটো দল মাঠের মধ্যে প্রবেশ করে, রেফারিদের সাথে পরিচয় পর্ব 2 দলের খেলোয়াড়দের। রেফারি ঘড়ি দেখে খেলা শুরু হয়ে যায়। সরাসরি বাড়ুচে প্রথম গোল সেই অমরনাথ একার দক্ষতায় গোলকিপারের ডান দিকে রাখে এবং গোল হওয়ার পরে একটা সেলিব্রেশন। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে, দ্বিতীয়ার্ধে রং ছড়িয়ে দেয় রেনবো সেন্টার এবং উড়ন্ত হেড। অমরনাথের সেন্টার এবং উড়ন্ত হেড। এমডি ফিরোজ কিন্তু ভালো বল বাড়িয়েছিল অমরনাথকে। তারপরে সেলিব্রেশন। তৃতীয় গোল সৌভিক ঘোষাল। দ্বিতীয়ার্ধে নেমে একটা দুর্দান্ত ফিনিশ করে, তারপরেই সেলিব্রেশন ছিলেন অমরনাথ বাসকের দ্বিতীয় গোল এবং মিসাইল সেলিব্রেশন। টাই বলতে বলতে রেফারি শেষ বাঁশি বাজিয়ে খেলা শেষ করে দেয়। ফাইনাল স্কোর লাইন হয়ে যায় চুঁচুড়া স্টেডিয়ামে। অ্যাসোস রেনবো অ্যাথলেটিক ক্লাব 4, এরিয়ান ক্লাব
0। নিঃসন্দেহে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং সেটা শুরু থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল দুই দল তারা একে অপরের ওপর করমর্দন করছেন এবং কি হবে এই ম্যাচটা সেইটাতেই আমরা অপেক্ষায় ছিলাম। দুটো দলের ক্ষেত্রে জেতার জন্য তারা দুজনেই মুখিয়েছিলেন। দুই দলের অধিনায়ক অজয় এবং সাফিউল তারা করমর্দন করেন। সেন্টার থেকে খেলা শুরু হলো। অবশ্যই যে প্রবল বৃষ্টির মধ্যে খেলাটা শুরু হয়েছে সেটা দেখার মতো বিষয়, যে দ্বিতীয়ার্ধে বৃষ্টির মধ্যে কিভাবে গোল করবে, কিন্তু সেই গোলটি এলো প্রথম মিনিটেই। গোলটি এলো এটা কর্নার থেকে, সেখান থেকে রাকেশ কাপুরিয়া দুর্দান্ত ভলি এবং গোল করে এগিয়ে দেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে। অসাধারণভাবে একটা কর্নার সেট করা হয়েছিল যেখান থেকে রাকেশ কাপুরিয়া গোল করে এগিয়ে দেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে এবং এর ফলে রেফারি বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ওয়ারি অ্যাথলেটিক ক্লাব তারা 1-0 গোলে জয়ী হলো। নমস্কার, অ্যাথলিট কলকাতা ফুটবল লিগের আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ আজকে হতে চলেছে এবং নারায়ণ দাস তার অভিজ্ঞতাটি কিন্তু আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট তার গোটা দলের জন্য, যেমন ইম্পর্টেন্ট জ্যাকবের ফায়ার পাওয়া, এছাড়াও মোহাম্মদ রফিক যাকে আজকেও আমরা দেখতে পাবো। এই দল থেকে কিন্তু তার উত্থান শুরু হয়। বলতে বলতে রেফারি এখানে লম্বা বাঁশি বাজিয়ে কিক অফের নির্দেশ দিলেন। সৌরভ সুশাবন মিস্টেক হয়ে গেছে, চান্স কি আসবে, শট এবং এখান থেকে জ্যাকব তিনি কিন্তু গোল করে ইউনাইটেড কলকাতা এসসির দলের খাতাটি কিন্তু খুলে ফেললেন। কিছুটা কমিউনিকেশনের অভাব গোলকিপার এবং ডিফেন্ডারদের মধ্যে এবং সেখান থেকেই কিন্তু জ্যাকব সঠিক সময় গোলটিকে তুলে নিলেন। অসামান্য গোল। আবারও ব্যাক পাস, আমান রশিদ তার পায়ে বল, আমান রশিদ জিতেন মুর্মুর জন্য একদম মাপা সেন্টার, কিন্তু সেভাবে কাজের কাজটি কিন্তু করে তুলতে পারলেন না জিতেন মুর্মু এবং বলতে বলতে রেফারি ওখানে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিল আজকের মতো ম্যাচ এখানেই শেষ। ইউনাইটেড কলকাতা এসসি 1-0 গোলে রীতিমতো পর্যুদস্ত করে, কিন্তু আরো একটা জয় নিজেদের ঝুলিতে পড়ল। নমস্কার, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রাউন্ড থেকে কথা বলছি মানস ভট্টাচার্য। আজ এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অ্যাথলিট কলকাতা ফুটবল লিগ 2025 এর গ্রুপ বি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম শ্রীভূমি। আমরা দেখে নেব আজকের ম্যাচের পুরো হাইলাইটস, কিভাবে আজকের খেলা গড়িয়ে চলেছে। খেলার শুরুতেই দু দলই চেষ্টা করেছিল, ফটো সেশন হয়েছে, টস হয়েছে, সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং তারপরে খুব সুন্দরভাবে খেলাটা গড়িয়ে চলেছিল। প্রথমেই একটা সুযোগ করেছিল, এসে গেছিল, যেটা অরিত্তর এই সেন্টার ছিল যেখানে করার পা লাগাতে পারেনি, এদিকে বল ড্রপ হয়ে গেছিল। এটা ছিল ডায়মন্ড হারবারের সুযোগ, হেডটা কিন্তু বাইরে চলে গেছিল। শট ছিল গোলরক্ষক সোমনাথ, দারুণভাবে সেটা হাতে নিয়েছিল। এটা শটটা ঠিক মতো হয়নি। এবার ছিল ডায়মন্ড হারবারের আক্রমণ, ডান দিক থেকে নিজেদের মধ্যে রেফারির সামনের দিকে বাড়ানো বল সরাসরি গোলরক্ষকের কাছে চলে গেছিল। খুব চাপ বাড়িয়েছিল প্রথমার্ধের শেষের দিকে ডায়মন্ড হারবার। এই সুযোগটা কিন্তু ঠিক মতো লাগাতে পারলে গোল হতে পারত। এই সুযোগটাও ভালো ছিল, গোলরক্ষক ভালোভাবে ফিস্ট করে বলটিকে বাড়িয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয়েছিল, শুরু থেকেই কিন্তু ওই রিজুকে আনার পরে একটা চাপ তৈরি করেছিল। অরিত্তর বাড়ানো বল ছিল, এই রিজুর শট কিন্তু ঠিক সময় মতো বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে আঘাত পেয়েছিলেন একটু ওই সুব্রত। তারপরে নতুন করে বল ভেসে আসা, সেখান থেকে হেডব্যাক
মাঝে মাঝেই দু দল মূলত মাঝ মাঠেই আজকের বল ঘোরাফেরা করেছে, হলুদ কার্ড হয়েছে, খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ফাউল হয়েছে, ফ্রি কিক হয়েছে আজকের এই ম্যাচে। সামনের দিকে বল চলে গেছিল কর্নারে, প্রথম দিকে যতভাবে কর্নার পেয়েছিল দ্বিতীয়ার্ধে কিন্তু অনেক কর্নার আদায় করে নিয়েছিল এই ডায়মন্ড হারবার। এদিকে হলুদ কার্ড দুজনের হয়েছিল। রিজুর একটা প্রয়াস ছিল, ঠিক সময় মতো গিয়ে কিন্তু নয়ন টুডু পরিস্থিতি সামাল দিয়েছিল। শেষ মুহূর্তে দু দলের কাছে এটা একটা ভালো পাঁচ ছিল, সেখান থেকে আবার আক্রমণ। রেফারির বাঁশি, ঘন ঘন রেফারিকে বারবার বাঁশি বাজাতে হয়েছে আজকের এই ম্যাচে। দু দলই মূলত মাঝ মাঠে বল ঘোরাফেরা করেছে, এইভাবে গড়িয়ে চলেছিল আজকের এই ম্যাচ এবং শেষ পর্যন্ত গোল শূন্যভাবে শেষ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ 0-0। চলে আসি পরের খবরে। ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রীড়া সাংবাদিকদের জন্য বড় ঘোষণা ইস্ট বেঙ্গলের। ক্রীড়া সাংবাদিকদের অসুস্থতায় সাহায্যের হাত বাড়ালো ক্লাব। দুস্থ ক্রীড়া সাংবাদিকদের 50,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। এই জন্য 10 লক্ষ টাকার প্রেসিডেন্সিয়াল বেনেভোলেন্ট ফান্ড গড়া হচ্ছে। শুধু সাংবাদিকরাই নয়, এই তহবিল থেকে সহায়তা করা হবে প্রাক্তন ফুটবলার, গ্রাউন্ড স্টাফ ও ক্লাবের সঙ্গে জড়িত অন্যদের। সাংবাদিক সম্মেলনে ইস্ট বেঙ্গল ক্লাব এর পক্ষে এই ঘোষণা করা হয়। আমাদের এক্সিকিউটিভ কমিটির আজকে মিটিং ছিল, তো সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেটা প্রেস রিলিজ আকারে আপনাদের কাছে চলে আসবে। আমি তার ইংরেজি তর্জমাটা করছি। East Bengal Club announces 2 landmark initiatives honoring legacy and supporting the sporting community. On the occasion of World Sports Journalists Day, East Bengal Club extends its heartfelt wishes to the dedicated professionals who chronicle, celebrate and elevate the world of sports. Their tireless efforts play a pivotal role in shaping narratives, preserving legacies and connecting fans to the heart of the game. To mark this special day, the club is pleased to announce 2 meaningful initiatives that celebrate its proud history and reaffirm its enduring commitment to social responsibility and athlete welfare. Number 1, introduction of the President's Benevolent Fund. In keeping with its ethos of supporting those who have served the game with dedication, East Bengal Club is proud to launch the President's Benevolent Fund. This initiative will provide financial assistance to number 1, sports journalists in distress, number 2, former players, number 3, ground staff, number 4, other support personnel associated with the club and the wider sporting community. The fund is designed to offer support during times of illness and medical emergencies. A total corpus of rupees 10 lakhs has been allocated for this initiative. Each grant will be capped at rupees 50,000 and will be disbursed following evaluation by a committee comprising members of the Sports Journalists Club. Additionally, a separate corpus of rupees 10 lakhs has been earmarked to support sportspersons associated with East Bengal Club. Disbursements under this category will be managed by a committee of the club, with the same cap of rupees 50,000 per beneficiary. Number 2, enhanced access to the club media room. As a gesture of appreciation for the media fraternity, East Bengal Club is opening its media room for use by journalists and media professionals. With prior intimation and subject to availability, members of the press are welcome to utilize the space for meetings, interviews or collaborative work. This initiative reflects the club's respect for the media's invaluable role in chronicling its journey and promoting the larger sporting narrative. These initiatives reaffirm East Bengal Club's foundational values of gratitude, support and inclusivity, honoring its storied past while striving to build a more compassionate and connected sporting ecosystem for the future. সাংবাদিকদের নাম বলতে সাংবাদিকরা
স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যদি আমাদেরকে রেফার করে যে এই ভদ্রলোক অসুস্থ, একে সাহায্য করা উচিত কিংবা ওর পাশে থাকা উচিত, আমরা সেটা করব। আপ টু 50,000 ইচ, এবং সেটা 10 লক্ষ টাকা সারা বছরে হতে হবে। মানে মিনিমাম 20টা, ম্যাক্সিমাম অনেক লোককে সাহারা দেওয়া যাবে। আদার দেন আমাদের ক্লাবের যেটা আছে, আমাদের ক্লাবের প্লেয়ার নিশ্চয়ই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যেয়ে বলবেন আমাকে অথরাইজ করো যে আমার এই ক্লাবকে সাহায্য করতে। ইটস নট ফেয়ার অলসো। সেই জন্য আমাদের ক্লাবের জন্য এটা করা হলো যে ক্লাবেরও সেম স্ট্যাটাস, যদি আমাদের ক্লাবের কোনো খেলোয়াড় যে কোনো ইভেন্টে, সেও সিমিলার বেনিফিশিয়ারি হবে কিংবা সে সহযোগিতা পাবে। প্রাক্তন প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররাই মেনলি। বর্তমান প্লেয়ারদের তো সমস্যা থাকে না, তার তো ইন্স্যুরেন্স থাকে। যার এটা নেই, যে ফিনান্সিয়ালি ইকুইপ না, তারা এটাকে অ্যাভেল করবে। মিনিমাম এটা কি শুধুমাত্র ক্লাবের যারা খেলেছেন এরকম ধরনের, না মানে যে কোনো ময়দানে অনেক ফুটবলারই আছেন যারা খেতে মানে অন্য ক্লাবে খেলেছেন? শুধু ফুটবলার না, অল কোর্স না, আমি বললাম ওই জায়গাটাও বুঝতে পারিনি মনে হয়। ক্লাবেরটা ক্লাব করবে সিমিলার, কিন্তু ক্লাব বাদ দিয়েও স্পোর্টস জার্নালিস্টের হাতেও 10 লক্ষ টাকা থাকছে, যেটা মানুষকে সার্ভ করতে পারবে, সেটা আমরা বহন করব। না, ও যেটা জিজ্ঞেস করতে চাইছে যে ধরুন আপনি বলছেন, আমি তো বলেই দিলাম মোহনবাগান, মোহামেডান, অন্যান্য ক্লাবে যে কোনো ক্লাব, যে প্লেয়ার হতে হবে, স্পোর্টস পার্সন, এবং স্পোর্টস পার্সনকে সহযোগিতা করছে যখন মাঠ কর্মী, সেও পেতে পারে। প্রেস রিলিজে লেখা আছে কিন্তু স্পোর্টস জার্নালিস্ট ইন ডিস্ট্রেস, ফর্মার প্লেয়ার্স, গ্রাউন্ড স্টাফ এন্ড আদার সাপোর্ট পারসন মেনশন করা। না, নিতুদা কোনো এক্স প্লেয়ার তার পরিবার, তার স্ত্রী বা তার সন্তান, এদের জন্য চাইলে পেতে পারে। আমরা বিশেষ করে খেলোয়াড়দের জন্য এনেছি। সেখানে যদি কোনো খেলোয়াড় তার অক্ষমতাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কাছে মনে হয় যে একে সাহায্য করা উচিত, আমরা করবো। সব আপনাদের হাতে আছে, আমরা করবো যাকে অথরাইজ করবে, কিন্তু সে যেন স্পোর্টস রিলেটেড হতে হবে, স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে। গতবারই খেলেছি আমাদের না, আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কিংবা স্পোর্টস ফ্যাটার্নিটির মানুষরা ঠিক করে দিই আমরা কি করব। আমাদের হকিকে 15 মে অবধি মাঠ দিতে হবে, না দিলে স্পোর্টস জার্নালিস্ট লিখবে এই মাঠ দিল না, হকিকে প্রাধান্য দিচ্ছে। বলছি তো সেটা, আগে যখন খেলা ছিল তখন মার্চে খেলা শুরু হতো, তুই তখন জন্মেছিস কিনা সেই জন্য তুই বুঝতে পারবি না। মার্চে খেলা শুরু হয়ে যেত, আবার হকি লিগের আগে শেষ হয়ে যেত, আর তখন ছিল একটা টিম, এখন 6খানা টিম, ওমেন্স টিম থেকে শুরু করে 13th অবধি। তো সেই জন্য তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল, তখন সম্ভব হয়েছে। এখন এটা সম্ভব হচ্ছে না, বিকজ হকি মাঠ নিয়ে নিচ্ছে আমাকে এতদিন, তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে, বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, এর অসুবিধা হচ্ছে। আমরা স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি শিফট করাও অন্য কোনো জায়গায়, যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোটাফ করছি প্র্যাকটিসের জন্য, হ্যাঁ ওই গোলপোস্টের পিছনে, এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি। তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে, তাহলে আমরা অ্যাস্ট্রোটাফে যেই খেলবো ওখানে যে। অ্যাস্ট্রোটাফ হলো কেন? তাহলে ফুটবলের জন্য মাঠটা ছাড়তে পারবে। চাইছেন যে ময়দানে ফিরুক, 100% চাইছি ময়দানে। আমরা প্রথম ডে থেকে লাস্ট ডে অবধি এখানেই খেলতে চাই, এবং আমরা ফ্লাড লাইটেই খেলতে চাই। ফ্লাড লাইটের সংস্করণ আমাদের সভাপতি আরো দায়িত্ব নিয়ে করছেন, কাজও চলছে আমাদের। নিতুদা একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করছে এই প্রসঙ্গে। জিওসিএনসির কাছে 3 প্রধানের প্রতিনিধি তোমরা গিয়েছিলে ডুরান্ডের সংগঠনের ব্যাপারে,
তখন তো তোমরা ওনাকে এই ব্যাপারে করেছো, অনুরোধও করেছো। না না, আমি আলাদা করে গিয়ে কথা বলেছি ওনার সাথে। আচ্ছা, দেখা যাক কি হয়। স্পোর্টস মিনিস্টারকে আসল বলতে হবে, উনি যদি দায়িত্ব নেন তাহলেই সম্ভব। ডুরান্ডে খেলার ব্যাপারে কি কোনো কিছু আপডেট আছে? ডুরান্ড তো খেলবে, যেখানে অন্যান্য মানে কারণ তো যেখানে খেলবে বলা হলো তো। আর কিছু? ফুটবলকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখেন সোহেল। সে স্বপ্ন বড় ফুটবলার হওয়ার, কিন্তু স্বপ্ন দেখলেই হয় না, রুটি রুজি বড় বালাই। তাই ফুটবলার হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সোহেল রাতে ডেলিভারি বয়ের কাজ করে। সাউদার্ন সমিতির এই ফুটবলার গোল করে সকলের নজর কেড়েছেন। তার জীবনের সংগ্রাম কাহিনী অজানাই। সোহেল আলী ওয়াহাবকে নিয়ে আইএফএ টিভির এই প্রতিবেদন। দিনের বেলা তুমি ফুটবল খেলো, ক্লাবে প্র্যাকটিস করো, রাত্রিবেলা ডেলিভারি বয়ের কাজ করো, তো এই স্ট্রাগলটা কবে থেকে শুরু হলো? আমি ফুটবল খেলা শুরু করছি 2018-তে। তারপরে আমি অনেকগুলো কী বলে ওকে অনেক হার্ডওয়ার্ক করি। তারপরে লকডাউন এসেছিলো, তারপরে আমার প্রেশার হয়েছিল কাজের জন্যে, তো আমি কাজ করা শুরু করেছিলাম সেই বছর দিয়ে। কাজ করে আমি সকালে প্র্যাকটিস করতাম, রাতে কাজ করতাম, অনেক টাইম মেনটেন করার অসুবিধা হতো, কিন্তু আমি ফুটবলকে অনেক ভালোবাসতাম, তো আমি খেলা ছাড়িনি। আমি নিজেকে কাজ করিয়ে খেলে আমি একটা সুযোগ পেয়েছি ভালো জায়গাতে। তারপরে আমি খেলেছি ওইখানে ভালো, আমি খেলেছি ফার্স্ট ডিভিশনে চাঁদনি হয়ে। তারপরে আমাকে সৌরভদা নিজের টিমে নিয়েছে, তো এখন আমি খেলি ফুটবল। তোমার এই যে লড়াইটা নিয়ে কিছু বলো। লড়াই আমার একটা আছে, সেইটাই আমার আছে। আমি নিজেকে আর আগে নিয়ে যেতে পারি। আমি যে টিমে খেলছি সে টিমকে আমি আগে নিয়ে যাই আমি নিজের করে। আর যে আছে আমাকে কেউ নিজের টিমে নিচ্ছে, সে কিছু বুঝে সুঝে নিচ্ছে, তো আমাকে কিছু বুঝে সুঝে দিতে হবে সেদেরকে, তাই আমি আর ভালো জায়গায় যেতে পারি, ভালো খেলতে পারি আর ওই জায়গায়। আচ্ছা, তোমার এই লাইফের স্ট্রাগলের মধ্যেও ফুটবলকে আঁকড়ে ধরে যে বেঁচে থাকার ইচ্ছেটা, এটায় সাহসটা কে যোগায়? সাহসটা আমি অনেক ছোট ছিলাম, তো পাড়ায় বড় দাদারা ছিল, ওরা মাঠে যেত খেলতে, তো আমাকে অনেক সময় নিয়ে যেত, অনেক সময় না যেত, কিন্তু আমি জিদ করতাম আমাকে নিয়ে চলো, তো আমার বাড়িতে বলে ওরা নিয়ে যেত আমাকে। তো আমি খেলতাম, আমার ভালো খেলতাম, তারা আমার মন দিয়ে হয়েছে কি না আমি একটু প্রফেশনালি ট্রাই করি, তো তারপরে আমি খেলাতে স্টার্ট করেছি। আগামী দিনে তোমার স্বপ্ন কী? আগামী দিনে আমার স্বপ্ন আছে সেটা একটা হাই লেভেলে খেলা, হাই লিগ, আইএসএল, যথেষ্ট আমি নিজেকে প্রুভ করতে পারি, যতক্ষণ আমি মাঠে থাকি, যত লং টাইম আমি এখানে সার্ভাইভ করতে পারি, আর যতটুকু আমি যেতে পারি। তোমার মতো আরও যারা লড়াই করছে জীবনে, ফুটবলও খেলছে, আবার তাদের জীবনের লড়াই লড়ছে, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাইবে? আমার মেসেজ আছে, দেখো ফুটবল একটা এরকম জিনিস আছে যে মন দিয়ে বের হয়, এটা মাইন্ড দিয়ে বের হয় না। তো ফ্যামিলি প্রেশার থাকে, সবের প্রেশার থাকে, কিন্তু হার মানা কোনো জিনিস নেই। তুমি খেলছো, কাজ করছো, আমিও করছি, অনেকগুলো প্লেয়ার করে, আমার সাথের প্লেয়াররা করে অনেকটা, কিন্তু আমি এইটা চাই কি কোনো গিভ আপ করো না কোনো সময়। তুমি নিজেকে বিলিভ রাখো নিজের মধ্যে কি আমি করতে পারি, আমি করব, সেটা গিভ আপ, নেভার গিভ আপ। তুমি যত কষ্ট হয় ফার্স্ট করতে থাকো, ঠিক তোমার সময় আসবে, ঠিক তুমি খেলবে। আচ্ছা, তোমার এই 2018 থেকে তোমার ফুটবল খেলা শুরু, 2018 থেকে 2025, এর মধ্যে তোমার ফুটবলার জীবনে সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা? ভালো যে আমি প্রিমিয়ার ডিভিশনে প্রথম গোল করছি, সেটা আমার মনে হয় কি সেটা আমার বেস্ট মুভমেন্ট। কিন্তু আমি সিনিয়র লেভেলে একটা খেলে প্রথম ম্যাচে আমি গোল করেছি, আমার কনফিডেন্স অনেক হাই আছে, আর করার দরকার আছে, আর আমি করবো, নিশ্চয়ই করবো, সেটা আমি বিলিভ রাখি, সেটা আমি আর করবো। প্রিমিয়ারে এটা তোমার প্রথম বছর, আগের বছর তুমি ফার্স্ট ডিভিশন খেলেছো চাঁদনির হয়ে, তো তোমার প্রিমিয়ারে যে স্কাউটিং বা প্রিমিয়ারের টিমে তুমি সাউদার্ন সমিতির মতো টিমে তুমি এলে কীভাবে?
আমি এরম যে আমার লাস্ট টিম ওনার ছিল, ও আমাকে বলেছিল কি আমি একটা জায়গা করে দেবো। তো আমি 2 বছর ওই টিম হয়ে অনেক ভালো খেলেছি, ওকে ইমপ্রেস করেছি। তাও আমার সাথে এখানে সাধারণ সমিতি কথা করেছিল, তো আমি এসেছিলাম, ট্রায়াল দিয়েছি, তারপরে আমাকে নেওয়া হয়েছে। আচ্ছা, তোমার প্রিমিয়ারে আগের ম্যাচে তোমার ডেবিউ হলো, মানে সারদান সমিতির ফার্স্ট ম্যাচে তোমার ডেবিউ হয়েছে, তুমি ফার্স্ট ম্যাচেই গোল করেছো। তো সারদান সমিতির তোমার ক্লাবের তোমার থেকে কিন্তু প্রত্যাশা অনেক বেড়ে গেছে, তো সেই চাপটা সামলাবে কিভাবে? চাপটা সামলালো, আমরা সব একসাথে খেলছি, 11টা প্লেয়ার খেলছে, 10টা প্লেয়ার বাইরে আছে, তো আমরা সব একসাথেই আছি। আর আমরা বিলিভ রাখি কি আমরা অনেক টিমকে উপরে নিয়ে যাব, আর আমরা নিশ্চয়ই নিয়ে যাব। যেরকম আমরা মাঠে ফাইট করছি সবের সাথে, নিজের মন দিয়ে করছি, সবের এফার্ট আছে, টিমের এফার্ট আছে, কোচের এফার্ট আছে, ম্যানেজমেন্টের এফার্ট আছে। তো আমরা ভালো করব, আমরা নিশ্চয়ই ভালো করব ক্লাবের জন্য। বুধবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা। এক নজরে দেখে নিই সেই সব ম্যাচের ফলাফল। তৃতীয় ডিভিশনের খেলায় বালি প্রতিভা ও বালি দেশবন্ধু HMS এর খেলাটি 2-2 গোলে ড্র হয়। বালি প্রতিভার হয়ে শচীন রাম ও অভিজিৎ ভট্টাচার্য এবং দেশবন্ধুর হয়ে জোড়া গোল ত্রিশানজিৎ দাসের। পেয়ারা বাগান FCC 6-0 গোলে হারালো গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। চতুর্থ ডিভিশনের খেলায় বেলঘরিয়া FC ও কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয়। গার্ডেন রিচ AC ও ক্যালকাটা জিমখানার খেলাটিও গোল শূন্যভাবে শেষ হয়। নিবেদিতা ক্লাব 7-3 গোলে হারালো IBAC কে। জোড়া হ্যাট্রিক নিবেদিতার সহিসুজা আহমেদ ও সায়ন সর্দারের, আরেকটি গোল সুদীপ সমাদ্দারের। IBACর অরিক সহ রমজান মণ্ডল ও আকাশ দত্ত গোল করেন। কসবা সেন্ট্রাল 7-0 গোলে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নকে হারায়। বিজয়ী দলের ইরফান শেখ 3টি, সন্ন্যাসী মণ্ডল 2টি ও সৌরভ সরকার 2টি গোল করেন। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব 2-1 গোলে উত্তরপাড়া SC কে হারায়। বিজয়ী দলের সোমনাথ মাহাতো ও সোহেল আলী হালদার ও উত্তরপাড়ার তরাস মান্ডি গোল করেন। বেনিয়াপুকুর ইনস্টিটিউট ও শিবপুর ইনস্টিটিউটের খেলাটি 1-1 গোলে ড্র হয়। বেনিয়াপুকুরের সায়ন মণ্ডল ও শিবপুরের অভিষেক হালদার গোল করেন। পঞ্চম ডিভিশন A গ্রুপের খেলায় হাওড়া টাউন ক্লাব ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউটকে 2-0 গোলে হারালো। বালিগঞ্জ ইনস্টিটিউট 2-0 গোলে ক্যালকাটা ইউনাইটেড ক্লাবকে হারায়। ইন্ডিয়া ক্লাব 7-0 গোলে কালীঘাট মিলনী ক্লাবকে হারায়। মার্কার্স SC 2-0 গোলে YMCA কলেজ ব্রাঞ্চকে হারায়। এক নজরে দেখে নেব আগামীকালের ম্যাচ। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বনাম মোহনবাগান SG নৈহাটি স্টেডিয়াম, রেলওয়ে FC বনাম পুলিশ AC চুচুড়া ইস্টার্ন মাঠ, জর্জ টেলিগ্রাফ SC বনাম মামনি গ্রুপ পাঠচক্র কল্যাণী স্টেডিয়াম, কালীঘাট MS বনাম ক্যালকাটা কাস্টমস ক্লাব উলুবেরিয়া স্টেডিয়াম। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 3 প্রধানের বাইরে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ভবানীপুর ক্লাবের মাসুদ হাসান 1937 সালে। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম আফ্রিকান ফুটবলারের নাম কি? যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।